গ্রাম বাংলা। নমস্কার, গ্রাম বাংলার খোলা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। গ্রাম বাংলার খোলা ক্লাসরুমে আজকে আমার আলোচ্য বিষয় বায়ুমণ্ডলের অন্তর্গত বিষয় বায়ুর আর্দ্রতা। চলো আমরা আজকে শুরু করছি বায়ুর আর্দ্রতা। আমরা জানি বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জলীয় বাষ্প। আমরা এটাও জানি যে আবহাওয়া জলবায়ুর অনেকগুলি উপাদান রয়েছে। আবহাওয়া জলবায়ুর যে সকল উপাদানগুলি রয়েছে তার মধ্যে বায়ুর আর্দ্রতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে বায়ুর আর্দ্রতা কি? না, বায়ুর আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকেই বায়ুর আর্দ্রতা বলি। ভারতীয় ভৌগোলিক ডিএস লাল বলছেন, কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বিদ্যমান থাকে তাকেই বায়ুর আর্দ্রতা বলা হয়। তাহলে এইটা হলো বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা পড়তে গেলে আমাদের আরো কয়েকটা জিনিস একটু জেনে নিতে হবে। যেমন কি বাষ্পীভবন জানতে হবে। তোমরা বাষ্পীভবন কিন্তু পড়েছো। বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো বাষ্পীভবন। দেখো, বাষ্পীভবন কাকে বলে? যে ভৌত প্রক্রিয়ায় জল তরল অথবা কঠিন অবস্থা থেকে উত্তাপের প্রভাবে বাষ্পে পরিণত হয় এবং বায়ুমণ্ডলে যুক্ত হয় তাকে বাষ্পীভবন বলে। এই বাষ্পীভবন আবার কিন্তু নির্ভর করে বায়ুর উষ্ণতার উপর। শুধু তাই নয়, জলভাগের বিস্তৃতির ওপর, বায়ুর গতিবেগের ওপর, এগুলোর ওপর বাষ্পীভবন নির্ভর করে। তার মানে বাষ্পীভবনের দ্বারাই জল বাষ্পে পরিণত হচ্ছে এবং বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে। কিন্তু বায়ুমণ্ডলে এই জলীয় বাষ্প ধারণের একটা নির্দিষ্ট সীমা আছে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। খালি এটা মনে রাখতে হবে যে বায়ুতে জলীয় বাষ্প ধারণের একটা নির্দিষ্ট সীমা আছে। তাহলে আমরা বাষ্পীভবন জানলাম। এই বাষ্পীভবনের পরে আমরা আরেকটা জিনিস জানবো যেটা আমাদের বায়ুর আর্দ্রতায় ভীষণ কাজে লাগবে, সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু। সম্পৃক্ত, দেখো তোমাদের একটা জিনিস দেখাই। ধরো এই একটা বায়ু তোমরা দেখতে পাচ্ছ, এই বায়ুটা দেখো। আমি ধরে নিলাম এই বায়ুটার এই যে সার্কেল করা আছে এই পর্যন্ত এই বায়ুটা জলীয় বাষ্প ধারণ করতে পারে। দেখো, যতটা ধারণ করতে পারে ততটাই কিন্তু জলীয় বাষ্প ধারণ করে রয়েছে। তাই এই বায়ুটাকে আমরা সম্পৃক্ত বায়ু বলতে পারি। অর্থাৎ সম্পৃক্ত বায়ু কি না, সম্পৃক্ত বায়ু হলো নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যখন তার ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তাকে সম্পৃক্ত বায়ু বলে। দেখো, এই পাশের ছবিটায় আমি দেখি যে ধরো এই টোটাল সার্কেলটা হচ্ছে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার সর্বোচ্চ ক্ষমতা ছিল, কিন্তু আমি এই নীল কালার দিয়ে দেখিয়েছি যে খালি এই নীল কালার টুকুই জলীয় বাষ্প রয়েছে। তাহলে যতটুকু ওর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ততটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারেনি বা ধারণ করা নেই। তাহলে আমি এই বায়ুটাকে বলতে পারি অসম্পৃক্ত বায়ু। তাহলে এটা সম্পৃক্ত বায়ু, এটা অসম্পৃক্ত বায়ু। একদম সোজা কথায় বলতে গেলে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, বায়ুতে যদি সেই পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে আমরা তাকে সম্পৃক্ত বায়ু বলবো। আর যদি যতটা জলীয় বাষ্প ধারণ করতে ও পারে ততটা যদি জলীয় বাষ্প না থাকে তাহলে আমরা তাকে অসম্পৃক্ত বায়ু বলবো। এই হলো বায়ুর আর্দ্রতা পড়ার আগে এই তিনটে জিনিস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ: বাষ্পীভবন, সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু। বায়ুর আর্দ্রতাকে আমরা তিন ভাবে প্রকাশ করে থাকি, যথা নাম্বার 1 নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা বা পরম আর্দ্রতা। তিনটে একই কথা, নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। 2 আপেক্ষিক
আর্দ্রতা। নাম্বার 3 বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। এবার আমরা পড়ব যে এই 3 ধরনের আর্দ্রতা কি। দেখো, নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে? একদম সহজ। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে নিরপেক্ষ আর্দ্রতা বলে। একদম সহজ। মানে কোনো একটা বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকেই আমরা নিরপেক্ষ আর্দ্রতা বলি। তাহলে এটা আমি ভালো করে সংজ্ঞাভাবে কিভাবে লিখবো? নির্দিষ্ট উষ্ণতা। দেখো, নির্দিষ্ট উষ্ণতা লিখতেই হবে, কারণ উষ্ণতার সঙ্গে জলীয় বাষ্প ধারণের একটা সম্পর্ক আছে। আমি তোমাদেরকে পরে ওটা বলছি। ওই জন্য এই বায়ুর আর্দ্রতা পড়ার সময় এই নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বায়ুটা তোমাদের বলতে হয়। তাহলে নিরপেক্ষ আর্দ্রতা বলছি, শোনো। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা বলে। এই নিরপেক্ষ আর্দ্রতাকে সর্বদা গ্রাম পার ঘন মিটার এককে প্রকাশ করা হয়। অর্থাৎ কত ঘন মিটার বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প আছে এইভাবে প্রকাশ করা হয়। তাহলে নিরপেক্ষ আর্দ্রতার একক গ্রাম পার ঘন মিটার বা ঘন সেন্টিমিটার। দেখো, তোমাদেরকে আমি নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতার জিনিস বলছি। ধরো এইটা একটা বায়ু। এই বায়ুটায় জলীয় বাষ্প আছে এইটুকু। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এটাকেই বলা হবে নিরপেক্ষ আর্দ্রতা। নাম্বার 2 বলেছিলাম আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? তোমাদেরকে আমি এটা পড়ার আগে বলেছিলাম যে বায়ুতে জলীয় বাষ্প ধারণের একটা সীমা আছে। শুধু তাই না, আমি এটাও বলেছিলাম সম্পৃক্ত বায়ু কি। দেখো, আপেক্ষিক আর্দ্রতা কি? কোন একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেই উষ্ণতায় সেই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তার মানে আপেক্ষিক আর্দ্রতা কি? বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা এবং সেই উষ্ণতায় বায়ু কতটা জলীয় বাষ্প পেলে সম্পৃক্ত হতো এই দুইয়ের অনুপাত কে বলা হয় হলো আপেক্ষিক আর্দ্রতা। তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, শোনো। ধরো, বোঝানোর জন্য বলছি, ধরো আমি 10 কেজি ভাত খাই। ধরো আমাকে কেউ কারোর বাড়িতে দুপুরবেলা খাবার জন্য নেমন্তন্ন করেছে। তা আমি সেখানে খেতে গেছি নেমন্তন্ন রক্ষা করতে। কিন্তু তাদের সামনে তো ভাই আর 10 কেজি ভাত খাওয়া যাবে না। 10 কেজি ভাত খেলে আবার কি সব বলবে। তা ধরো আমি 5 কেজি ভাত খেয়েছি, কিন্তু আমি 10 কেজি খেলে কিন্তু সম্পৃক্ত হতাম, কিন্তু খেয়েছি কত? 5 কেজি। তাহলে কি না, আমার মধ্যে 5 কেজি ভাত আছে। কত খেলে সম্পৃক্ত হতাম? না 10। এই 5 ডিভাইড বাই 10 ইন্টু 100 হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। কতটা রয়েছে, কতটা পেলে সম্পৃক্ত হতো, এই দুইয়ের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরো এইটা, এই পুরো হলো হলুদ গায়ে ও সম্পৃক্ত হতো, কিন্তু রয়েছে এতটা। তাহলে নীল ডিভাইড বাই হলুদ, দেখো আমি তোমাদের দেখিয়েছি, নীল ডিভাইড বাই হলুদ ইন্টু 100, এই দুইয়ের অনুপাত হচ্ছে হলো আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আরেকবার আমি সংজ্ঞায়িত করছি, শোনো। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই উষ্ণতায় সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের
অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এই আপেক্ষিক আর্দ্রতা তোমাদের এইভাবে লিখতে হয়। এই দেখো আপেক্ষিক আর্দ্রতা আমি এইভাবে লিখে দিয়েছি। আপেক্ষিক আর্দ্রতা কি লিখেছি? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইড বাই সেই উষ্ণতায় সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ, বা সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ, এই দুইয়ের অনুপাত ইনটু 100। এইভাবে তোমাদের আপেক্ষিক আর্দ্রতার সূত্র লিখতে হবে। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা কি পেলাম? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে দুটি জলীয় বাষ্পের অনুপাত, কতটা রয়েছে আর কতটা সম্পৃক্ত হতো। দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, দেখো ধরো আমি তোমাদেরকে এইভাবে একটা জিনিস বলছি, দেখো ধরো কি লেখা আছে, 20 ডিগ্রি উষ্ণতায় 1 ঘনমিটার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ আছে 15 গ্রাম। কি বললাম? 20 ডিগ্রি উষ্ণতায় 1 ঘনমিটার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ আছে 15 গ্রাম। সেই উষ্ণতায় সেই আয়তনের বায়ু সম্পৃক্ত হতে গেলে 30 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন। তাহলে এই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? না আমরা আপেক্ষিক আর্দ্রতার সূত্রে কি পড়েছি? নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইড বাই পড়েছিলাম সেই উষ্ণতায় সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্প গুণ 100। দেখো আমি সেই অনুযায়ী সূত্র বুঝিয়েছি। উপস্থিত জলীয় বাষ্প আছে হলো 15 গ্রাম, ডিভাইড বাই বলেছি সম্পৃক্ত করার জন্য লাগতো কত? 30 গ্রাম। তাহলে 15 গ্রাম ডিভাইড বাই 30 গ্রাম তো ইন্টু 100। এইভাবে কাটাকুটি করলে দাঁড়ায় 50%, অর্থাৎ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 50% হয়েছে। এইভাবে তোমাদের আপেক্ষিক আর্দ্রতা তোমরা বার করতে পারো। আপেক্ষিক আর্দ্রতার কিছু বৈশিষ্ট্য বলছি, শোনো। আপেক্ষিক আর্দ্রতা হলো দুটি জলীয় বাষ্পের অনুপাত। 2, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হলো 100%। উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমে যায়, অর্থাৎ উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার ব্যস্তানুপাত সম্পর্ক। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়ে, অর্থাৎ জলীয় বাষ্পের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সমানুপাত সম্পর্ক রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরায় প্রকাশ করা হয়। আমি 5টা তোমাদের আপেক্ষিক আর্দ্রতার বৈশিষ্ট্য বললাম, এটা মাথায় রাখবে। আমি আরেকবার বৈশিষ্ট্যগুলোকে রিপিট করে দিচ্ছি। আপেক্ষিক আর্দ্রতা হলো দুটি জলীয় বাষ্পের অনুপাত। নাম্বার 2, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। নাম্বার 3, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার ব্যস্তানুপাত সম্পর্ক রয়েছে। নাম্বার 4, জলীয় বাষ্পের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সমানুপাত সম্পর্ক রয়েছে। নাম্বার 5 হলো আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরায় প্রকাশ করা হয়। এই আপেক্ষিক আর্দ্রতা তো আমাদের বায়ু মণ্ডলের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে মাথায় রাখবে। মানব জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব অপরিসীম। আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব হলো বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা ভীষণ গুরুত্বপূর্ণ। শস্য উৎপাদনে আপেক্ষিক আর্দ্রতা ভীষণ প্রভাব ফেলে। মানব জীবনেও আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব রয়েছে। দেখো আমরা জানি যে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে সেই বায়ুকে আমরা বলি হলো আর্দ্র বায়ু, এবং বায়ুতে জলীয় বাষ্প খুব কম থাকলে সেই বায়ুকে আমরা বলি শুষ্ক বায়ু। সেই অনুযায়ী বায়ু যদি বেশি শুষ্ক হয় তাহলে কি হয়? ঠোঁট ফেটে যায়, গোড়ালি ফেটে যায়, আমরা এগুলো দেখেছি। আবার বায়ুতে যদি অধিক আর্দ্রতা থাকে ঘাম বেশি দেয়। ফলে যেই আমরা 3টে আর্দ্রতা পড়েছি এর মধ্যে
আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব কিন্তু অপরিসীম। এছাড়া আমি তোমাদেরকে আরেকটা আর্দ্রতার কথা বলেছিলাম, বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। বিশেষ আর্দ্রতা কাকে বলে? একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুর মোট ওজন এবং সেই বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ওজনের অনুপাতকে বিশেষ আর্দ্রতা বলে। তার মানে কি? কোন একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুর মোট ওজন এবং সেই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, এই দুইয়ের অনুপাতকে বলা হয় বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। তোমাদেরকে বোঝানোর জন্য দেখো আমি এরকম একটা করেছি। এই ধরো নীল, এইটা হচ্ছে উপস্থিত জলীয় বাষ্প বা বিদ্যমান জলীয় বাষ্প, আর এইটা হচ্ছে বায়ুর পুরো বায়ুর পরিমাণ। তাহলে এই দুইয়ের অনুপাত, এই দুইয়ের অনুপাতকে বলা হয় হচ্ছে বিশেষ আর্দ্রতা। বায়ুর মোট ওজন এবং সেই বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ওজন, অর্থাৎ প্রতি কিলোগ্রাম বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প আছে তাকে বলা হয় বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। তাহলে মনে রাখতে হবে বিশেষ আর্দ্রতার একক হচ্ছে হলো গ্রাম পার কিলোগ্রাম, মানে কত কিলোগ্রাম বা হলো তোমার 1 কিলোগ্রাম বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প আছে। দেখো এই তিনটের একক আমি তোমাদেরকে বললাম। নিরপেক্ষ আর্দ্রতার একক বলেছিলাম হলো গ্রাম পার ঘনমিটার, নিরপেক্ষ আর্দ্রতা বলেছি শতকরায় প্রকাশ করা হয়, আর বিশেষ আর্দ্রতার ক্ষেত্রে বললাম গ্রাম পার কিলোগ্রাম। এই হচ্ছে তিন ভাবে আমরা প্রকাশ করি আর্দ্রতাকে। মনে রাখবে বায়ুর এই আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারকে শুষ্ককুণ্ড ও হলো আর্দ্রকুণ্ড থার্মোমিটারও বলা হয়। আর্দ্রকুণ্ড এবং শুষ্ককুণ্ড থার্মোমিটারও বলা হয়। এই যে দেখো আমি বললাম তো যন্ত্র এটা একটা, এইটা হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের যন্ত্র, শুষ্ককুণ্ড ও আর্দ্রকুণ্ড থার্মোমিটার, বা এটাকে বলা হয় তোমার হলো হাইগ্রোমিটার বলা হয়। মনে রাখবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা নির্ণয় করা হয়। এছাড়াও এখন আরেকটা যন্ত্র বেরিয়েছে সাইক্রোমিটার। সাইক্রোমিটার যন্ত্র দিয়েও করা হয়, কিন্তু তোমার হাইগ্রোমিটার হচ্ছে বহুল প্রচলিত যন্ত্র বায়ুর আর্দ্রতা মাপার। এই যে বায়ুর আর্দ্রতা বা আমি বিশেষ করে দেখলাম আপেক্ষিক আর্দ্রতা, এই আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে টেম্পারেচারের ভীষণ সম্পর্ক রয়েছে। বায়ুর উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার মারাত্মক সম্পর্ক রয়েছে। আমি তোমাদের এই সম্পর্কটা দেখাচ্ছি, এটা দেখো। বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা এই টেম্পারেচারের উপর নির্ভর করে। দেখো আমি এখানে তিনটে ডায়াগ্রাম এঁকেছি। মাঝের ডায়াগ্রামটার দিকে তাকাও, দেখো আছে 16 ডিগ্রি যখন টেম্পারেচার, একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্প রয়েছে 50%, টেম্পারেচার বেড়ে গেছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে গেছে, যেটা ছিল 50% সেটাই এখন হয়ে গেছে 20%। জলীয় বাষ্প কিন্তু কমেনি, বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে গেছে, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে জলীয় বাষ্প। তাহলে ধারণ ক্ষমতা বেড়ে গেছে। আবার তাপমাত্রা যখন কমে যদি 5 ডিগ্রি হয়ে যায়, সেই জলীয় বাষ্পতে সেই বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। তার মানে কোন সম্পৃক্ত বায়ু তাপমাত্রা বাড়লেও অসম্পৃক্ত বায়ুতে পরিণত হয়ে যায়, আবার কোন অসম্পৃক্ত বায়ু তাপমাত্রা কমলে সম্পৃক্ততে পরিণত হতে পারে। এই দেখো এই বায়ুটায় কিন্তু জলীয় বাষ্প সর্বোচ্চ ধারণ নেই, কিন্তু যেই তাপমাত্রা কমেছে বায়ুটা দেখো সম্পৃক্ত হয়ে গেছে, 100% হয়ে গেছে। আবার এই বায়ুটাই জল রয়েছে কিন্তু টেম্পারেচার বেড়ে গেছে, এই দেখো এই বায়ুটাই কিন্তু অসম্পৃক্ত হয়ে গেছে। অর্থাৎ কি দেখলাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস এবার দেখো লিখেছি, একদিকে লিখেছি দেখো উষ্ণতা বাড়ছে, যেই দিকে উষ্ণতা বাড়ছে ওইদিকে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা কমছে। তোমাদেরকে আমি বলেছি বায়ুর উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার ব্যস্তানুপাত সম্পর্ক রয়েছে। এই আমরা
হলো বায়ুর আর্দ্রতা নিয়ে পড়লাম। বায়ুর আর্দ্রতা নিয়ে আমি তোমাদের কি কি বলেছি, বায়ুর আর্দ্রতা কাকে বলে বলেছি, সম্পৃক্ত বায়ু কাকে বলে বলেছি, বাষ্পীভবন কাকে বলে বলেছি। শুধু তাই নয়, আমরা বায়ুর হলো আর্দ্রতাকে যে তিন ভাবে প্রকাশ করি, নিরপেক্ষ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা এবং বিশেষ আর্দ্রতা সম্পর্কে তোমাদেরকে বলেছি। এখান থেকে 2021 সালের মাধ্যমিকের জন্য আমি কিছু সম্ভাব্য প্রশ্ন বলতে পারি, বা এই আমি তোমাদের যেইটুকু পড়ালাম ওখান থেকে কি কি প্রশ্ন হয় আমি তোমাদেরকে বলছি, শুনে নাও। এখান থেকে সবই 2 বা হলো 3 নম্বরের প্রশ্ন, অথবা একদম শর্ট কোশ্চেন, অবজেক্টিভ টাইপ কোশ্চেন তোমাদেরকে দেয়। প্রথম কোশ্চেন নাম্বার 1, টিকা লেখো আপেক্ষিক আর্দ্রতা। নাম্বার 2, টিকা লেখো নিরপেক্ষ আর্দ্রতা। তাহলে আমাদের নিরপেক্ষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা টিকা হিসাবে পড়তে হবে। 2 নম্বরের জন্য এগুলো পড়লেই হবে। 3 নম্বরের প্রশ্ন, নাম্বার 1, নিরপেক্ষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য নিরূপণ করো। নাম্বার 2, বায়ুর উষ্ণতার সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক নির্ধারণ করো। এই দুটো 3 নম্বরের প্রশ্ন পড়বে। তোমাদেরকে আমি আগেও বলেছি পার্থক্য এরকম ভাবে দাগ টেনে লিখবে না, আগে বিষয় করে নিয়ে লিখবে। আমি তবু 2-3টে পার্থক্য তোমাদেরকে বলার আমি চেষ্টা করছি। নিরপেক্ষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে 1 নম্বর পার্থক্য সংজ্ঞাগত পার্থক্য। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পকে বলা হয় নিরপেক্ষ আর্দ্রতা, আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই উষ্ণতায় সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্প, এই 2-এর অনুপাতকে বলা হয় হলো আপেক্ষিক আর্দ্রতা। নিরপেক্ষ আর্দ্রতা হলো গ্রাম পার ঘন মিটার এককে প্রকাশ করা হয়, আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। নিরপেক্ষ আর্দ্রতা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 2টি জলীয় বাষ্পের অনুপাত। এইভাবে করবে। আর এখান থেকে শর্ট কোশ্চেন হিসাবে একটা শর্ট কোশ্চেন তো খুবই ইম্পর্টেন্ট, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি। এছাড়াও আরেকটা দেয় যে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, বা দিতে পারে বিশেষ আর্দ্রতা কি। এইগুলোকে তোমরা তৈরি করবে। লকডাউন চলছে, লকডাউনের মেয়াদ আরো বৃদ্ধি পেয়েছে, কবে স্কুল খুলবে আমরা কেউ জানি না। তো আমি আশা করব তোমরা বাড়িতে সবাই ভালো করে পড়াশোনা করছো এবং সকলেই সুস্থ থেকো, এবং গ্রাম বাংলার খোলা ক্লাসরুম দেখতে ভুলো না। সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো সময়। ধন্যবাদ।